নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। কলেজের ভর্তি ঘিরে রক্ত ঝরল এমবিবি কলেজে। মোতায়েন করা হলো পুলিশ ও আধা সামরিক বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্র ভর্তি ঘিরে মারপিটের ঘটনায় রণরূপ নিল মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়। অধ্যক্ষের কক্ষের সামনেই ভলেন্টিয়ারি আই কার্ড নিতে গিয়ে ঘটল রক্ত ঝরার এই ঘটনা। অভিযোগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা টিএসএফ এর সদস্যের মাথা ফাটিয়ে দেয়। আহত ছাত্রের নাম খরাং দেববর্মা। সে টিএসএফ এর সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হলো পুলিশকে। পরে পুলিশ এসে বহিরাগত যুবকদের কলেজ থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনায় সোমবার কলেজ চত্বরে আতঙ্ক ছড়ায়। প্রতিবাদে ডেপুটেশন প্রদান করল টিএসএফ এবং টিআইএসএফ। জানা যায়, কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বিঘ্নে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু কলেজের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং টিএসএফ ছাত্র ভর্তি প্রক্রিয়ায় মাতব্বরি করতে গিয়ে কলেজের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে এদিন। ছাত্রছাত্রীদের গাইড করার নাম করে ভলেন্টিয়ারি আই কার্ডের ব্যবস্থা করা হয়েছে কলেজে। টিএসএফ এর সদস্য আইডি কার্ড নিতে যাওয়ার সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাক্তার নির্মল ভদ্র জানান, কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দেখার জন্য দায়িত্বে রয়েছেন অধ্যাপক অধ্যাপিকাগণ। কিন্তু এর মধ্যে কিছু ছাত্র ভর্তির প্রক্রিয়ায় এসে ঝামেলা সৃষ্টি করেছে। সেই সব ছাত্রদের বলা হয়নি যে যারা ভর্তি হতে কলেজে আসছে তাদের বিষয় দেখার জন্য এবং ভর্তি প্রক্রিয়ার সহযোগিতা করার জন্য, কিন্তু তারপরেও তারা এগিয়ে এসে ঝামেলা করেছে। সাথে সাথে পুলিশকে ডাকা হয়েছে। পুলিশ এসে ঝামেলার সৃষ্টিকারী ছাত্রছাত্রীদের এবং বহিরাগত ছাত্রদের কলেজ থেকে তাড়িয়ে দেয়। শান্তিপূর্ণভাবে যাতে নতুন ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এটা স্টুডেন্টদের ব্যাপার, বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত কিছু আমি জানি না। তবে গেছি আমি বাইরে, যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে জানি একটা হয়েছে বাইরে। আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে, কি বলেছে তারা? তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে। এখানে বিশেষ করে প্রায় তাদের ছাত্রছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে এটার জন্য, যাতে গাইড করতে পারে। আমি বলেছি দেখুন, গাইড আর কী করবে, ওরা অ্যাডমিশন নেবে, আমাদের টিচাররা আছে, ডেডিকেটেড টিচাররা আছে, ওরাই করতে পারবে। এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট থাকতে পারে, এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। যাক, আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো আবার চলে গেছে ছেলে নিয়ে। আপনি কি আপনি পুরো বিষয়টা জানেন কি, মানে কে আহত হয়েছে, কি হয়েছে? না, আমার কাছে এখনো কমপ্লেন আসেনি। দেখেছি এখানে কিছু একটা হয়েছে, বেরিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে, কিন্তু তারপর পুলিশ আসলো, চলে গেছে ওটা সবাই। আমার কাছে এখন কোনো কমপ্লেন আসে। কলেজের ভিতরে এই ধরনের একটা ঘটনা, ছাত্র মানে কলেজ ইউনিফর্ম পরা ছাত্রের উপর আঘাত, সেই বিষয়টা আপনি মানে কীভাবে দেখছেন, কী বলবেন? এমবিবি কলেজ এত বড় কলেজ, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয় না যে এরকম না। আমি আওয়াজ শুনে হইতে শুনে তো গেলাম, তো আমার সামনে পাইনি। কমপ্লেন যেটা এসছে একটা সংগঠনের তরফে এসছে, ওরা বলছে ওদের একজন ছাত্র আহত হয়েছে। যতটুকু খোঁজখবর নিলাম স্টুডেন্টও নেই, আর কি চলে গেছে। আর দেখছি আমি বলেছি, ওরা যা সমস্যাটা বলেছি। কোনো ধরনের ব্যবস্থা কি নেবেন আপনি? না, ব্যবস্থা তো নিচ্ছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা কি। এদিকে পরবর্তী সময় টিএসএফ এবং টিআইএসএফ এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ, একজন টিএসএফ এর সদস্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়েছে। এই ঘটনা সংঘটিত হয়েছে অধ্যক্ষের কক্ষের সামনেই। আহত ছাত্রের মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত ছাত্ররা। বর্তমানে আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। টিএসএফ এর নিন্দা জানায়। অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেওয়ার পর তিনি আশ্বস্ত করেছেন এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। ডেপুটেশনের পর এই কথা জানান টিএসএফ আগরতলা টাউন কমিটির সহসভাপতি মনীষ দেববর্মা। দেখুন, আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আগরতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এমবিবি কলেজে অ্যাডমিশন চলাকালীন আমাদের টিএসএফের একজন মেম্বার, উনি এবিভিপি ছাত্র সংগঠনে যারা আক্রান্ত হন, ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন। তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান, তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের একটু সাইটে নিয়ে ওর উপর আক্রমণ চালায়। তো ওই ঘটনার মধ্যে আমাদের
স্টুডেন্ট একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায়। বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট। তো এই ধরনের ঘটনা এমবিবি কলেজে, রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি, আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা। এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন টোটালি কন্ডেম জানাই এবং নিন্দা জানাই। এবং এই ধরনের ঘটনা যাতে এই কলেজে না হোক, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি, এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন। তো এই ধরনের ঘটনা এমবিবি কলেজের মধ্যে হয়ে গেছে, সেটা আমরা তীব্র নিন্দা জানাই। কি নিয়ে সমস্যা রয়েছে? সমস্যাটা কলেজে অ্যাডমিশন চলছে, ছাত্ররা তো সবাই ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমরা কলেজে পড়াশোনা করি। তো নতুন ছাত্ররা আসে, তো ওরা তো অফিসিয়ালি সব জিনিস জানে না, তো ওদেরকে সাহায্য করতে গিয়ে আই কার্ড ইস্যু নিয়ে, ভলেন্টিয়ার আই কার্ড ইস্যু নিয়ে বলেছে যে আই কার্ড দেওয়া হবে না। কিন্তু প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে একটা ভলেন্টিয়ার আই কার্ড একটা শো করা হয়েছে। বর্তমানে কলেজ চত্বরে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী। যারা এই ধরনের উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে দাবি উঠতে শুরু করেছে। শান্তন টিভি। জিআরবিটির ব্যর্থতার প্রতিবাদে ধর্নায় বসল চাকরি প্রত্যাশীরা। সোমবার দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রতিবাদ, পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্যে বেকার দরদি সরকারের আমলে ছেলে খেলা হচ্ছে যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে। ইন্টারভিউ দেওয়ার পর বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু চাকুরির মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না। দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হতে চলেছে, এখনো জিআরবিটি প্রকাশ করতে পারেনি গ্রুপ ডি পরীক্ষার মেরিট লিস্টের ফলাফল। এর প্রতিবাদে সোমবার জিআরবিটির অফিসের সামনে বিক্ষোভ দেখালো চাকুরি প্রত্যাশী যুবক যুবতীরা। তাদের বক্তব্য, দীর্ঘ 4 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর চূড়ান্ত গাফিলতি করে ফলাফল প্রকাশ করছে না, যার কারণে তারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এ দিশাহীন অবস্থায় তারা আর ঘরে বসে থাকতে না পেরে এবার দপ্তরের অফিসের সামনে এসে ধর্নায় বসতে বাধ্য হয়েছে। তাদের দাবি, আজকের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে, না হলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। এদিন তারা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান, দ্রুত যাতে তাদের ফলাফল ঘোষণা করে নিয়োগ করা হয়, কারণ আগামী কয়েকদিনের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। তাহলে তারা বেকায়দায় পড়ে যাবে, কারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে জিআরবিটি আর ফলাফল ঘোষণা করতে পারবে না। নিয়োগ প্রক্রিয়া আবারও স্থগিত হতে পারে। তাই আজকের মধ্যে ফলাফল ঘোষণা করে যদি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বেকার যুবক যুবতীদের জীবন যন্ত্রণা কিছুটা হলেও কমবে বলে মনে করে। কারণ চাকুরি সবাই পাবে সেটা ভাবছে না তারা। তাদের মধ্যে যারা চাকুরি পাবে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে, আর যারা চাকুরি পাবে না তারা অন্য কোনো কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেবে। কিন্তু চাকুরি পরীক্ষার ফলাফল ঘোষণা না করে বর্তমানে তাদের এভাবে ঝুলিয়ে রাখার কোনো অর্থ নেই বলে মনে করছে বিক্ষোভে ফেটে পড়া চাকুরি প্রত্যাশীরা। মানে তিনি বাইকে जों 5 বছর ওয়েট খাইকা তাবু বছর রেজাল্ট মায়াকো দিনি লগে ন এক লগে গ্রুপ সি রব মানে বড় 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 নিকি রেজাল্ট মাকা বড় লে চাকরি খাই টংকা जों তাবু কোনো চাকরি মায়াকো অবনি বাগাইনা जों তিনি ও জায়গা ফাইজাবো। হচ্ছে জিআরবিটি যে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করার আবেদন রাখছি আমরা সরকারের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মানিক সাহা আছে এবং যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আছে, যিনি শ্রম দপ্তরের মন্ত্রী, তাদের কাছে আমাদের কর জুড়ে হাতে আমরা তাদের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের যাতে ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পাই, যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে, কারো চাকরি সবাই তো চাকরি পাবে না তা না, কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে, কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে। তো তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট বাবদ, আমরা অন্য কিছু নয়, সরকারের কাছে রিকোয়েস্ট, সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ সিটা তারা ট্রান্সপারেন্ট মানে বিশ্বাসিতভাবে করেছে, ঠিক আমাদের তো এরকমভাবে করবে আশা করি। এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিত্তিতে রেজাল্টটা পাবলিশ হয় তার জন্য। আর যদি আজকের ভিত্তিতে রেজাল্ট পাবলিশ না হয় আমরা এখানে আছি, দেখা যাক কি হয়, বাকিটা আগামী কথা তো বলতে পারি না। ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকমভাবেই চলছে। খাইমানি উদ্দেশ্য জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা হচ্ছেন আরো
চিনি গ্রুপ দি চাকরি সার্গিয়া ক আপনি বাকি সিংহর চিনি যত চিনি গ্রুপ দি জিআরবিটি গ্রুপ দি আর আসুক লাখিয়া চিনি যাতে চিনি ফাইনাল ম্যারেজ চিনি বিসিং কংনা নিউথং চিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী স্যার বরক যতন চিনি আসুকমানো নুগৈ যাতে চিনি ইয়াসাংনা নাংথং जाते कोई फाइनल मेरिट लिस्ट रुनानी बागै दिनैनि बिसिंनो जों फाइनल मेरिट लिस्ट कयेकथा जों जिआरबिटी अफिसफोर जों आसुक दंनाय आबोनानि उद्देश्य পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে যতদূর খবর, সরকার থেকে জিআরবিটি সবুজ সংকেত না পেলে চাকুরির মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না। এখন পর্যন্ত কোনো সবুজ সংকেতের ইঙ্গিত নেই বলে খবর। তবে এতে বেকার আন্দোলন আরো তেজি হচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। সোমবার দুপুরে ব্যাংকের এটিএম কাউন্টারে অগ্নিকাণ্ডে আতঙ্ক সৃষ্টি হয়। দমকল কর্মীরা ঘটনার পর ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের দরুন কৈলাসহরে থানা রোডের আইসিআইসিআই ব্যাংকের এটিএমে এই ঘটনা ঘটে। ঘটনাটি প্রথমে লক্ষ্য করেন এটিএম এর সিকিউরিটি গার্ড। সে বিষয়টি লক্ষ্য করার পর ব্যাংক কর্তৃপক্ষকে জানালে ব্যাংক কর্তৃপক্ষ দমকল কর্মীদের খবর দেয়। সাথে সাথে দমকল কর্মীরা এসে আইসিআইসিআই ব্যাংকের এটিএম এ প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা জানান, ভেতরের বিভিন্ন বিদ্যুৎ পরিবাহী তারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের দরুনই আগুন লেগে যায়। তবে তা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটিএম এর টাকা সুরক্ষিত আছে কিনা সে বিষয়ে দমকল দপ্তরের কর্মীর কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকার বিষয়টি তারা জানেন না। এই ঘটনার মুহূর্তের মধ্যে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইসিআইসিআই ব্যাংকের যে এটিএমটা আসলো, যাতে শর্ট সার্কিট হয়ে গেছিল, যাতে ধোঁয়া হয়ে গেছিল, পাবলিক দেখে ধরে এটা আগুন মনে করছিল। তারপরে তারা কোনো কানেকশন কাটা পড়েছে, এরপরে ধোঁয়াটা এখন কমে গেছে না। মানে এখানে আগুন টাগুনের কোনো সন্দেহ নাই। এখানে যদি সেগুলো আবার ঠিকঠাক করার পরে কানেকশন দিলে মনে হয় আর আগুন লাগার সম্ভাবনা নাই। এটিএমের টাকা কি পড়েছে? টাকাটুকু তো কেউ নিতে এমন না, আমরা দেখছি না। এখন আগুন কি সম্পূর্ণ আয়ত্তে আনা হয়েছে? আগুন বলতে এটা স্টেবিলাইজার শর্ট সার্কিট আসলো, এটা কারেন্টটা কাটা পড়ে যে মানে এখন আগুনটা নিভে গেছে। নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম এলেন দেববর্মা, বয়স 34। ঘটনা খোয়াইয়ের বাইজাল বাড়ি স্থিত ঈশ্বরচন্দ্র পাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনা সোমবার সকালে খোয়াইয়ের বাইজাল বাড়ি স্থিত ঈশ্বরচন্দ্র পাড়ায়। ঘটনার বিবরণী জানা যায়, এলাকার বাসিন্দা ইলিন দেববর্মা নিজ ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। তখন পরিবারের অন্যান্য লোকজন অপর ঘরে ছিল। আচমকা পরিবারের এক সদস্য লক্ষ্য করে ইলিন দেববর্মা বিদ্যুতের ছোবলে আহত হয়েছে। সাথে সাথে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ইলিন দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত ইলিন দেববর্মার পরিবারের এক সদস্য জানান, ইলিন নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তিনি বাটখারা পেছে ইলেকট্রিক বাটখারা স্নামবো স্নাম তন্ত্র আজমসা ইলেকট্রিক শর্ট নথাঙাটা তলাও বকুনকটো রবট স্টাম মানে বজাই গিয়া ম্যাট্রেস বকুন বজাই টমেটো আছে মুলা খাওয়া আপনি অবস্থা নেই ঘরতো ফেজাল গেলে কেন গাড়ি পায় খাইপানো নগন দিন লাংমাকে দুঃখ দङ बखाखाय हृदपिण्ड चलि दङ কিন্তু লামার উপর থাকা তাই বড় মানে কোন ব্যবস্থা নেই এখন। ইলিন দেববর্মাকে মৃত ঘোষণা করার পর খোয়াই জেলা হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। ইলিন দেববর্মার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে খোয়াইয়ের বাইজাল বাড়ি স্থিত ঈশ্বরচন্দ্র পাড়ায়। শান্তন টিভি। বিশালগড়ের অফিসটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে ওয়াগনের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত এক বাইক চালক। গুরুতরভাবে আহত বাইক চালককে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসক। ওয়াগনের গাড়িটিকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। দ্রুতগামী ওয়াগনার গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত এক বাইক চালক। ঘটনা বিশালগড়ের অফিসটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে। আহত বাইক চালকের নাম অমৃত সরকার। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় নিউ মার্কেটের মৎস্য ব্যবসায়ী অমৃত
সরকার রবিবার রাতে নিজের বাইক চালিয়ে মোড়াবাড়ি স্থিত নিজ বাড়িতে যাচ্ছিলেন। বিশালগড়ের অফিসটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে একটি দ্রুতগামী ওয়াগনার গাড়ি অমৃত সরকারের বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা আহত অমৃত সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। দমকল বাহিনীর এক কর্মী জানায়, উনারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাইক সহ এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। আহত ব্যক্তির নাম অমৃত সরকার। অফিসিয়াল গ্রামীণ ব্যাংকের সামনে একটা বাইক দুর্ঘটনা হয়েছে। গাড়ি বাইকটাকে বাড়ি দিয়ে চলে গেছে। আননোন গাড়ি বাইক থেকে বাড়ি চলে গেছে। কজন আহত হয়েছে? একজন সিরিয়াসলি উইন্ডেড হয়েছে। এর নাম হচ্ছে অমৃত সরকার, বয়স 38 বছর। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতাল নিয়ে এসেছি। হ্যাঁ, কি বাইকে ছিল? হ্যাঁ ছিল, বাইকে না। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত অমৃত সরকারকে জেবি হাসপাতালে রেফার করে দেন। চিকিৎসক জানায়, আহত অমৃত সরকারের একটি পা ভেঙে গেছে, তাই তাকে জেবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। একটা আরটিএ পেশেন্ট এসেছে, ফায়ার সার্ভিস নিয়ে এসেছিল। পেশেন্টের নাম অমৃত সরকার, 38 ইয়ার্স। বাবার নাম রঞ্জিত সরকার, মোড়াবাড়িতে বাড়ি অ্যাড্রেসটা। তাকে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করে এজেন্সি রেফার করেছি। পাটা বেশি ইনজুর হয়েছে। মূলত কিসের সঙ্গে হয়েছে এমন কিছু জানতে পারছেন? না, এটা জানি না, সম্ভবত গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি ট্রমা সেন্টার এজেন্সি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওয়াগনার গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, দুর্ঘটনার সময় বাইক চালক অমৃত সরকার মদমত্ত অবস্থায় ছিলেন। শ্যামবন টিভি। রহস্যজনকভাবে মৃত্যু একটি বন্য হাতির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের ছোবলে মৃত্যু হয়েছে বন্য হাতিটি। ঘটনার খবর পাওয়ার পর দৌড়ঝাঁপ শুরু হয়েছে বন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। ঘটনা অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু এক বন্য হাতির। ঘটনার বিবরণী জানা যায়, রবিবার রাতে অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় বন্য হাতির দল রাস্তা বন্ধ করে দেয়। এতে রাস্তার দুদিকে আটকে পড়ে ছোট বড় বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাজি পটকা পুড়িয়ে বন্য হাতিগুলিকে ছত্রভঙ্গ করে দেয়। তারপর ফের যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার সকালে গান্ধারী এলাকায় কিছু লোক লাকড়ি সংগ্রহ করতে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে তারা দেখতে পায় একটি বন্য হাতি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। হাতিটির মৃত্যু হয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের এক কর্মী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের ছোবলে মৃত্যু হয়েছে হাতিটির, কারণ মাটি থেকে 7 থেকে 8 ফুট উপরে রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার। ধারণা করা হচ্ছে হাতির সুর বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে, যার ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। ঠিক আছে, রাত বন্ধ করছি আমরা 9:10-15 এরকম। এখানে আমরা হাই অথরিটি তার কাছে খবর দেওয়ার পর তারা আইতেছে এবং সকালে একবার আইতেছে। তখন বিভিন্ন সিস্টেম আছে, যে ডিপার্টমেন্টে যেটা রোড আছে এই রোড অনুযায়ী আমরা এইগুলো এখানে প্রাথমিক ধারণা আমার মনে হয় কারেন্টের শর্ট মারা গেছে। আমরা নিচে দেখলাম। এদিকে রহস্যজনকভাবে বন্য হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শ্যামবন টিভি। সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যে সরব হয়েছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। সোমবার বিকেলে এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউর যৌথ উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে এবং অভিযোগ তুলে বলেন, মোদীর শপথের 10 দিনে শিক্ষার ক্ষেত্রে 4টি বৃহৎ কেলেঙ্কারি হল নিট ইউজি, নিট ইউজিসি, নেট সিএসআইআর, নেট পিজি। ছাত্র যুব ভবন থেকে এদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন। গত 15 দিনে একের পর এক প্রবেশিকা পরীক্ষায় নানা ধরনের অনিয়ম,
দুর্নীতি এবং কেলেঙ্কারির ঘটনা সামনে চলে এসেছে। পাশাপাশি একের পর এক পরীক্ষা এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে। ফলে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ বিপাকে। প্রথম পর্যায়ে এই দুর্নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী, কিন্তু পরবর্তী সময় এই দুর্নীতির কথা তিনি নিজে স্বীকার করেছেন। তাই বামপন্থী 4টি ছাত্র ও যুব সংগঠন দাবি করছে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এর সাথে যারা এই ঘটনায় প্রকৃত দোষী রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 নাম করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার। এর বিরুদ্ধে ছাত্রছাত্রী ও অভিভাবক মহল যাতে একযোগ হয়ে লড়াইয়ে শামিল হয় তার জন্য আহ্বান জানান তিনি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সরকার। গত 15 দিনে একের পর এক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে নানান ধরনের অনিয়ম, দুর্নীতি এবং কেলেঙ্কারির ঘটনা সামনে চলে এসছে এবং একের পর এক পরীক্ষা এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে। বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে বিপাকে, তাদের ভবিষ্যৎ আজকে খাদের কিনারা এনে দাঁড় করিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। প্রথম দিকে এই দুর্নীতির খবর চেপে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তী সময়ে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন যে আমাদের দেশের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোতে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং কেলেঙ্কারি ঘটেছে। আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ প্রতি বছরে ন্যায় এবারও কমলপুর কমলেশ্বরী কালী মন্দিরে পালিত হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীর দিনে গৃহবধূরা মার পায়ে সিঁদুর দিয়ে সেই সিঁদুর নিজের সিঁথিতে রাঙিয়ে তুলে স্বামীর জীবন অক্ষয় থাকার জন্য। এই পুজো স্বামী এবং সংসারে মঙ্গলার্থে মহিলারা উদযাপন করে থাকেন প্রতি বছর। তৎসঙ্গে প্রতি বছরের ন্যায় এই বছরও গরমকে উপেক্ষা করে মন্দির চত্বরে ভক্তদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। মন্দিরের পুরোহিত জানান, এই বছর অম্বুবাচী 4 দিনের। আজ তৃতীয় দিন। প্রথম ও দ্বিতীয় দিন যেমন ভক্ত সমাগম পরিলক্ষিত না করা গেলেও আজ তৃতীয় দিন প্রচুর ভিড় মাকে দর্শন করে অঞ্জলি দেবার জন্য। অম্বুবাচীতে কমলেশ্বরী মাকে দর্শন করতে শুধু কমলপুর নয়, দূর দূরান্ত থেকে অনেক মহিলারা মার মন্দিরে এসেছে। আজকে তো অম্বুবাচী উপলক্ষে দক্ষিণা মা কালী মায়ের এখানে ভোগ দিতে এসেছি। সিঁদুর মাকে সিঁদুর পরিয়েছি, নিজে করেছি, খুব আনন্দ উপভোগ করছি। প্রতি বছর আসেন কি? হ্যাঁ, প্রতি বছর আসি মন্দিরে। আজকে মার পায়ের থেকে সিঁদুর ছুঁয়ে নিব। আজকে কি অনুষ্ঠান? আজকে অম্বুবাচী অনুষ্ঠান। মার পায়ের থেকে সিঁদুর ছুঁয়ে নিয়ে অনুরোধ দিব। কেমন লাগছে? আগ্রহ, মানসিকতা, চেষ্টা থাকলে বয়স বাধা হতে পারে না। 63 বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক ড্রাগন ফল চাষ করে প্রমাণ করে দিয়েছেন। তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণযোগ্য দৃষ্টান্ত তৈরি হয়েছে কমলপুরে। কমলপুর শহরের মাদ্রাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। পাড়ার সমীর চক্রবর্তী শহর এলাকায় পরিচিত মুখ এ শিক্ষক প্রায় 4 বছর আগে চাকুরি থেকে অবসর নিয়েছেন। তারপর তার সময় কাটছিল না, আয় কমে যায়। এই অবস্থায় রাজ্য প্রশাসনের পদস্থ কর্মকর্তা পঙ্কজ চক্রবর্তীর পরামর্শে প্রায় 2.5 বছর আগে ড্রাগন ফলের চাষ শুরু করেন। বড় সুরমা তহসিল এলাকা সংলগ্ন পুরান বাড়িতে একখানি জায়গার উপর 500টি গাছ লাগিয়েছেন। এবছর ফুল থেকে ফল ধরতে শুরু হয়েছে। তাঁর বাগানে 2-3 ধরনের ড্রাগন ফলের প্রজাতি রয়েছে। তিনি জানান, অনেক প্রজাতির ড্রাগন ফল রয়েছে। জাম্বো রেড ড্রাগন, মোরাক্কান রেড ড্রাগন, শ্রীলঙ্কান রেড ড্রাগন, সিয়াম রেড ড্রাগন, ভিয়েতনাম কিং ড্রাগন এবং আরও কয়েক প্রজাতির ড্রাগন রয়েছে। বছরে 7 মাস ফল দেয় এই গাছগুলো। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফল দেয় না। শুখা মরশুমে জৈব সার গাছের খাবার হিসেবে দিতে হয়, যেমন গোবর, খৈল, ভার্মি কম্পোস্ট এবং জল প্রদান করতে হয়। ড্রাগন ফলের ভালো বাজার থাকলেও শিক্ষক মশাই নিজের বাড়ি থেকে 150-200 টাকা কিলো হিসেবে বিক্রি করছেন ফল। কবে থেকে শুরু করলেন? শুরু করছি 22 সেপ্টেম্বর থেকে। কত মাস হবে এখন? প্রায় 2 বছর থেকে কিছু কম। খরচ কত টাকা করলেন? এখন পর্যন্ত
প্রায় 3.5 মন হচ্ছে। ফল পাওয়া কি শুরু হয়েছে? হ্যাঁ, তো দেখছেন না মোটামুটি ধরতেছে। প্রতিদিন কত কেজি বা কত পিসের মতো ফল সংগ্রহ করেন? প্রতিদিন না, 2-3 দিন পর পর প্রায় 100-150 মতো। আচ্ছা, বাজারজাত হয় কি? মোটামুটি ডিমান্ড রয়েছে কি? ডিমান্ড এমনিতে তো এটা মেডিসিনাল ফ্রুট, সবার কাছে ওই সময় পৌঁছাইছে না এটার গুরুত্বটা। মনে হয় আগামী দিনে যেটা হইতে পারে। আচ্ছা, এই ফল চাষে কি ধরনের নার্সিং করতে হয় আপনাদের? নার্সিং বলতে বছরে 3 বার খাওয়ান দেওয়া লাগে এবং এটা অর্গানিক খাওয়াটা খুব পছন্দ করে। হ্যাঁ, আর আরেকটা যে সমস্যা সেলফ পলিনেশন। হ্যাঁ, ওই মানে ফুলটা ফুটে রাত্রে, যেই কারণে মৌমাছি ভ্রমণ কিছু থাকে না। হ্যাঁ, ওই হ্যান্ড পলিনেশন করানো লাগে, যেই কারণে যেদিন ফুটে রাত্রে আয়া ওই পরাগায়ন করানো লাগে। ওইটাই আর কি। আর কিছু করতে হয় কি? সমস্যা না, আর কিছু না। ওই আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে সাব জুনিয়র অনূর্ধ্ব 14 জাতীয় ফুটবল আসর। এই আসরকে সামনে রেখে 23 ও 24 জন ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। সেখান থেকে 30 জন করে বালক বালিকা উভয় বিভাগে খেলোয়াড় বাছাই করা হবে। পরবর্তী সময়ে নির্বাচন শিবিরের মাধ্যমে রাজ্য দল গঠন করা হবে বলে জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোঅর্ডিনেটর বি.কে প্রধান। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে নলকূপ কেলেঙ্কারির অভিযোগ উঠল। ঘটনা আমবাসা মহকুমায়। আমবাসা মহকুমার অঙ্গনারী কেন্দ্রে বসানো ডিপ টিউবওয়েল গভীর নলকূপটি নিয়ে অভিযোগ। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর আমবাসা ডিভিশন থেকে কমলাছড়া ভিলেজ কমিটির অধীন ডোলোবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের সুবিধা পাওয়ার জন্য একটি ডিপ টিউবওয়েল বসানোর কাজ শুরু করা হয়েছিল শনিবার থেকে। দপ্তর থেকে 280 ফুট গভীর করার কথা হয়েছিল এই ডিপ টিউবওয়েল তৈরি করার জন্য, কিন্তু জনৈক ঠিকাদার ও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সহায়ক সাহায্যকারী বিমলেন্দু দেব মিলে 120 ফুট গভীর করে কাজ সমাপ্ত করে দেয়। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সহ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিটির মেম্বাররাও জানেন না এই কাজের বিষয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির মেম্বার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার জানান, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জলের সমস্যা ছিল দীর্ঘদিনের, তাই গভীর নলকূপ বসানো হয়েছে, কিন্তু কাজের গুণগত মান একেবারে নিম্নমানের বলে অভিযোগ। 280 ফুট গভীর করার কথা থাকলেও 120 ফুট গভীর করা নলকূপ বসিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন কমিটি বারবার সহায়ক সাহায্যকারী বিমলেন্দু দেবকে জানালেও তারা তাদের কথায় পাত্তা দেয়নি। তড়িঘড়ি করে একদিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করে চলে যায় ঠিকাদার সহ শ্রমিকরা। এই কাজ নিয়ে এলাকাবাসীরা অভিযোগ করলে তড়িঘড়ি কাজ সমাপ্ত করে সেখান থেকে পালিয়ে যায় এই কাজে নিযুক্ত কর্মীরা। অভিযোগ, এই কাজে ব্যাপক নয়ছই করা হয়েছে। দুলোবাড়ি অঙ্গনারী কেন্দ্র অভিযোগ তো আমরা এত কিছু জানি। আমরা শনিবার দিন কইছে চাবি দিতাম, তাহলে দিদিমণির থেকে চাবি নিছে। চাবি নেওয়ার পর তো আমরা রবিবার স্কুল আইছি না, তাহলে সোমবার আইছে। সোমবার তাইয়া দেখি তারা সবকিছু বয়ে গেছে গা। দেখি কমিটির লোক আছে, কমিটির লোক কইতাছে যতটুকু বয়নের কথা ছিল অতটুকু বয়েছে না, এর বেশি তারা আমরা কিছু জানি না বা কিছু কইতাম পারি না। একদিনের ভিতরে বয়ে গেছে, কারণ শনিবার দিন 11টার সময় চাবি নিছে। তাহলে শনিবার দিন তারা কি করছে না করছে আমরা কইতাম না। তাহলে রবিবার একদিন, তাহলে আমরা সোমবার আয়া দেখি, স্কুল আয়া দেখি তারা কেউ নাই, সবকিছু লয়ে গেছে গা। তাহলে তো এটা একদিনই বয়েছে। অঙ্গনারী কেন্দ্রে অনেকদিন ধরে জলের সমস্যা আসলো, আমরা অনেক চেষ্টা করি একটা মিনি ডিপটিউল বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু পরশুদিন আমরা এই মিনি ডিপটিউলের চ্যাংশন হিসেবে পরশুদিন কন্ট্রাক্টর আয়া দিদিমণিতে চাবি নিচে কইছে একটা মিনি ডিপটিউল বয়াইব। দিদিমণি কইছে যেটাই করেন, আমরা কিছু কমিটি আছে, কমিটির লোকে বোঝাপড়া করেন, কিন্তু আমরা দুজনেই কমিটির সদস্য। তাহলে এরা আমরা জিজ্ঞাসা করছে না, আমরা উজ্জে আইছি, উজ্জে জিজ্ঞাসি দাদা এটা কেটা কাজ পাইছে, কইছে পুয়াই কন্ট্রাক্টর। আমি কইছি কত ফুট ধরা এটা ড্রাইভ, কারণ এটা তো টিলার উপরে, কত ফুট ধরা? তাই না কইছে দাদা এটা 280 ফিট ধরা। আমি না ফিল্টার আছে এবং 5 আছে, আমরা গুইনা থেকে গেছি। আমি কইছি দাদা আপনারা বোরিং করেন, 5 কবে বয়াবেন? কইছে আজ গইতো না, আজ কালি বোরিং শুরু করছি, কালকে 5 বোয়াম। তারপরে তারা বিকালে দিয়ে এরা 5ও বয়ে রয়েছে, ফিল্টারও বয়ে রয়েছে, আরো বাকি রয়েছে আরো 12টা ফিল্টার, 8টা 5-এর মতো বাকি রয়েছে। আমি জিজ্ঞাসলাম দাদা এখানে কত ফুট বয়েছেন? 280 ফুট। আমি কই 280 ফুটের 5 তো এখানে থেকে গেছে, কই না বয়েছেন না তো। আমরা এই DWS এর ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ার কে? কইছে আমরা ডাউন না ডাউন লেগা, ইঞ্জিনিয়ার দিবলেন্দু বাবু। আমি বাড়ি কই? কোথায় বাড়ি বলে ডুলুবাড়ি হই। তাইলে আমি লগ দিবলেন্দু বাবুরে ফোন করছি, কইছি স্যার এমন এমন ব্যাপার, আপনি বলে কইছেন
এটা কত ফুট বয়েছেন, তাই না? আমরা 260 ফিট বয়েছি। আমি কি 260 ফিট বয়েলে কি জল এদূর উঠে? জলের কোনো গতিই নাই। আগামী দিন এলাকাবাসী সহ পরিচালন কমিটি ধলাই জেলা শাসকের দ্বারস্থ হবে এই দুর্নীতি নিয়ে। এবার দেখার পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের কর্তাবাবুরা এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।